আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা 1-11-এর ইঙ্গিত। নাহিদ ইসলাম, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে, বলেছে আসিফ মাহমুদ। 15.5 বছর কারাভোগের পর মুক্তি পেলেন 178 জন সাবেক বিডিআর জওয়ান। কাশিমপুর ও কেরানীগঞ্জ কারা ফটকে স্বজনদের ফুলেল শুভেচ্ছা। জুলাই আগস্টের নৃশংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ। ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অনুসন্ধান করবে দুদক। 380 কোটি টাকা দুর্নীতির অভিযোগে জিয়াউল দম্পতির বিরুদ্ধে মামলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলে অভিযোগ তার। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিয়ে জনপ্রত্যাশা পূরণের কথা বলেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 69-এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের 56তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সমমনা জোটের নেতারা। এতে বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ আসাদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, আসাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র ফেরানো সম্ভব হয়নি বলেই 24শে আবু সাইদদের জীবন দিতে হয়েছে। এখন মানুষের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের সামনে। অনতিবিলম্বে নির্বাচন দিতে না পারলে দুর্বৃত্তরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতার জন্য আসাদ লড়াই করছেন, কিন্তু আসাদের স্বাধীনতার চেতনায় মানুষের মুক্তি ছিল, সেই মানুষের মুক্তি আসেনি। আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির প্রত্যাশা। নির্বাচন যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না। নিরপেক্ষতা বজায় রেখে দেশকে সংকট থেকে মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে নির্বাচনের পথে যাওয়ার তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, পুরো সংস্কারের কমিটমেন্ট বাস্তবায়ন করবে ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের প্রতিনিধি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে উপদেষ্টা বলেন, 1-11-র বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা 1-11 সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও বলেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে যে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে তারা। এই উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের উচিত সরকারের কাজে হস্তক্ষেপ থেকে বিরত থাকা।
নির্বাচন কমিশন প্রভাবমুক্ত থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে পটুয়াখালীতে জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান নির্বাচন কমিশনার। সভায় পটুয়াখালীর সকল উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের পহেলা প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে 178 জন বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। কারা ফটকে তাদের ফুলেল শুভেচ্ছা জানান স্বজনরা। চাকরি ফিরে পাওয়া সহ ভবিষ্যৎ জীবনযাপনের নিশ্চয়তা চান বিডিআর জওয়ানরা। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ফুল দিয়ে প্রিয়জনকে বরণ করার জন্য হাজির হন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর পরিবারের স্বজনদেরও কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। দীর্ঘ 16 বছর পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরে খুশি বিডিআর সদস্যরা। 17-16 বছরের ভিতরে মা হারাইলাম, দাদা নানি সব হারাইলাম, আর কিছু নেই এখন। এইটাই চোখে দেখেন। এইটাই তাদের যে চাকরি পুনর্বহাল করুক এবং যারা এই ধরনের ঘটনা বিডিআর হত্যাকাণ্ড করছে তাদেরও উপযুক্ত শাস্তি হোক। এখন চাওয়া থাকবে, এখন আমাদের পূর্ণ যে ইয়েগুলো তারা কাছে করব, তারপরে যে কত বছরের বেতন নিয়ে সুযোগ সুবিধা যা নিছে এখন আমরা এগুলো চাই, এখন এগুলো পূর্ণ বহাল আমরা চাই। বিডিআর এর যে ঘটনাটি এটি কিন্তু ভারতের একটা ইন্ধনে এই শুধুমাত্র বিডিআর কে করার জন্য করেছে, বিডিআর কে পঙ্গু করার জন্য। এত উচ্ছ্বাসের মাঝেও আক্ষেপ আর কষ্ট নিয়ে কারা ফটকে বসে আছেন বৃদ্ধ বিডিআর সদস্য হাফিজুর রহমান। বিগত বছরের পরিবারের বেশিরভাগ সদস্যকে হারিয়েছেন তিনি। আমরা বিচার চাই। 16 বছর কেন আমাদের জীবন থেকে হারিয়ে গেল, পরিবার পরিজন থেকে আমরা হারিয়ে গেলাম। আজকে যদি আপনাদের এই আন্দোলন না থাকতো, এই দেশের মুক্ত বাতাসে আমরা কোনোদিন আসতে পারতাম না, মুক্তভাবে কথা বলতে পারতাম না। দুপুরে সবাই মুক্ত হয়ে এক এক করে বেরিয়ে আসেন কারা ফটক দিয়ে। বলেন অন্যায়ভাবে বিগত সরকার তাদের মামলা দিয়ে জেলে রেখেছেন। 2009 সালে যে ঘটনা ঘটছে, আমার চাকরি ছিল মাত্র 19 দিন। 19 দিনের ভিতরে যে 16 বছর জেল কাটলাম, এর প্রতিকার যে কি পাবো কারো কিছু বলতে পারি না। কারাবন্দী বাকি সদস্যদের দ্রুত মুক্তির পাশাপাশি পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিও জানান কারামুক্ত বিডিআর সদস্যরা। দীর্ঘ 16 বছর পর আজ মুক্তি পেল বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় 178 জন বিডিআর সদস্য। তারই ধারাবাহিকতায় ঢাকার এই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেল 41 জন বিডিআর সদস্য। এ সময় পরিবারের সদস্যদের খুব কাছ থেকে আলিঙ্গন করতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। পাশাপাশি সরকারের কাছে বিনা অপরাধে দীর্ঘ বছর ধরে জেল খাটার জন্য ক্ষতিপূরণও চায় তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 9 বছর পর বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির মামলা তদন্ত করবে দুদক। এর সাথে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকতে পারে বলে সন্দেহ কমিশনের। এতদিন সিআইডি এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করেছে বলে অভিযোগ করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে 380 কোটি টাকার দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে। এছাড়াও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ক্ষুদ্রেন্দ্র লাল ত্রিপুরা ও বগুড়ার সাবেক এমপি হাবিবুর রহমানের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি যেটা হয়েছে সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ আরও যারা জড়িত ছিলেন তাদের অনেকেই এখানে পাবলিক সার্ভেন্ট ছিলেন। আইন অনুযায়ী যদি পাবলিক সার্ভেন্ট নিজ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা
যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন। যেহেতু সিআইডি এই বিষয়ে ইতিপূর্বে তদন্ত শুরু করেছিলেন, প্রক্রিয়াগত এবং আইনানুগভাবে এটা ত্রুটিপূর্ণ ছিল, সেই বিষয়টা আমরা তুলে ধরে তাদের কাছে পত্র যোগাযোগ করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে। একই সাথে বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর জন্য প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ ব্যাপারে যুক্তরাষ্ট্র, তুরস্ক, চীন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সাথে আলোচনা করছে সরকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিবেদনটি ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এ তথ্য জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। এসবে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ইউএন মানবাধিকার প্রধানের সাহায্য চেয়ে বলেন, গত কয়েক মাসে মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপদ অঞ্চল গঠনেরও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি কোঅর্ডিনেটর লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুদের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ডিবি। বুধবার রাতে রাজধানীর বাংলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। এসবে তাদের কাছ থেকে 2 ট্রাকে 10,000 বই উদ্ধার করা হয়। রিপোর্ট করছেন আতিন সজীব। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বছরে নতুন বই নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুদের অভিযোগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বাংলা বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় আটক করা হয় মজুদকারীর মূল হোতা সিরাজুল ইসলাম উজ্জ্বলকে। 10 বছর আগেও একই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানায় পুলিশ। আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা আসে, যেখানে একটা চক্র আছে, যে চক্র পরিবহনের সময় যে বইগুলো নিয়ে যায়, সেখান থেকে অতিরিক্ত যে বই, সেই বইগুলো ফেরত এনে খোলা বাজারে তারা বিক্রি করে এবং খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে। অভিযানে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের পাঠ্য বই জব্দ করা হয়। বাংলা বাজারের ইস্পাহানি গলির যে গুদাম আছে, সেই গুদাম থেকে পেয়েছি। আমরা যেটা জানি যে আপনার এই বইগুলো সাধারণত সংরক্ষণ করা হয় এনসিটিভির 2টা গুদাম আছে, একটা হলো তেজগাঁ আর একটা টঙ্গীতে। যদি কোনো বই থাকে সেই ক্ষেত্রে সেখানে সংরক্ষণ করা হয়, এর বাইরে সংরক্ষণের কোনো সুযোগ নেই। বাইরে যেখানেই সংরক্ষিত থাকুক সেটা আপনার অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। আতিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গত কয়েক বছর ধরে সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি। সকালে চট্টগ্রাম সেনানিবাসের শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় সেনাবাহিনীতে আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যোগানে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি। সেনাপ্রধান আশা করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। পেশাগত দক্ষতার পাশাপাশি একটি সুন্দর
জীবনমান আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব। এ বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 পাচ্ছেন 10 জন কবি ও লেখক। পদকপ্রাপ্তরা হলেন কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ ও গদ্যে সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। বৃহস্পতিবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়। বাংলা একাডেমি আয়োজিত অমর 21 বইমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল জুলাই ঘোষণাপত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভা। গণশক্তি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম। প্রধান আলোচক ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। এ সময় জুলাই আন্দোলনকে স্বীকৃতি দেয়া এবং ফ্যাসিবাদের যথাযথ বিচার করার স্বার্থে ঘোষণাপত্র প্রকাশের আহ্বান জানান আলোচকরা। সূর্যের দেখা মিললেও সকাল থেকেই কুয়াশায় ঢাকা ছিল রাজধানী সহ দেশের কিছু এলাকা। এতে গত কয়েকদিনের তুলনায় আজ শীত একটু বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাস্তা দাস। আবারও বেড়েছে শীতের দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় দেশের অনেক এলাকায় তাপমাত্রা নেমেছে। এতে ভোগান্তিতে পড়েন চুয়াডাঙ্গা, দিনাজপুর, কুড়িগ্রাম সহ কয়েক জেলার মানুষ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় গত 2 দিন থেকে দেখা মিলছে না সূর্যের। রোদহীন দিনভর কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় দুর্ভোগে জনজীবন। সকালে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান কুয়াশার কারণে দিনের বেলায়ও সবকিছু ঝাপসা দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাতে এবং সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসে শৈত্যপ্রবাহ হয়েছে 3টি, তবে একটিও তীব্র শৈত্যপ্রবাহের রূপ নেয়নি। মাসের বাকি দিনগুলোতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই, তবে আগামী 25, 26 ও 27 জানুয়ারি শীতের অনুভূতি বেশি পাওয়া যাবে। তখন বিচ্ছিন্নভাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর 28 জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সারা দেশে কুয়াশাচ্ছন্ন অবস্থা ছিল। বিশেষ করে এই কুয়াশাটা দিল্লি থেকে শুরু হয়ে বাংলাদেশের একেবারে দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। আগামীকালকেও কিছুটা কুয়াশাচ্ছন্ন অবস্থা থাকবে। বিশেষ করে আজকে মধ্যরাত থেকে কালকে সকাল 10টা 11টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন অবস্থা থাকতে পারে। এরপরে আস্তে আস্তে কুয়াশা কাটবে। তবে 25 তারিখে দেশে কুয়াশা কিন্তু ওইভাবে থাকবে না। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীর বাঘায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। বাড়তি ভ্যাট এবং সম্পূরক শুল্ক ক্রেতার জন্য বাড়তি চাপ, তাই দ্রুততা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। রাজধানীর রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বাপার নেতৃবৃন্দ জানান বর্ধিত ভ্যাট এবং সম্পূরক শুল্ক প্রত্যাহারে ইতিবাচক এনবিআর। মনির হোসেন তপুর রিপোর্ট। খাদ্যপণ্যের উপর নতুন করে আরোপিত বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি নিয়ে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন বাপা। এ সময় সংগঠনটির নেতারা জানান উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতেই ক্রেতারা পণ্য কেনা কমিয়েছে, তার উপর বাড়তি ভ্যাট এবং সম্পূরক শুল্কের টাকা ক্রেতাদের পকেট থেকে যাবে বলেও জানান তারা।
কেবলমাত্র করের পরিমাণ বাড়িয়ে, কেবলমাত্র করের পার্সেন্টেজ বাড়িয়ে কিন্তু বেশি কর আদায় করা যাবে না। করের পরিমাণ এমন হতে হবে যেন ভোক্তা আনন্দের সাথে এই করটা শোধ করে, যেন মনে না হয় ভোক্তার কাছে যে আমরা জুলুম করে কর দিচ্ছি বেশি। আমরা করের পরিমাণ না বাড়িয়ে 30% কর একটা বিরাট কর আমাদের বাংলাদেশের মতো দেশের জন্য। আমাদের জুস, আমাদের 15% জুসের উপরে আরো 20% সাপ্লিমেন্টারি ডিউটি, এটা একটা জুলুম আমি মনে করি আমাদের ভোক্তাদের জন্য। স্যার আমাদেরকে আশ্বাস দিলেন যে স্যার এনবিআর কে দায়িত্ব দিয়েছেন, ওনার সেক্রেটারিদেরকে উনি দায়িত্ব দিয়েছেন, ওনার সাথে যারা কাজ করেন ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন, ওনারা কাজ করে আমাদের এই ব্যাপারটা দেখে ওনারা আমাদেরকে ত্বরিত একটি সুন্দর সমাধান দিবেন এবং আমরা অবশ্যই আশা করব না পজিটিভ বিবেচনা করার কথা বলছেন, পজিটিভ বিবেচনার কথা বলেছেন, অবশ্যই আমরা উপকার পাবো। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী আরো বলেন, ভোক্তার উপর জুলুম হোক এমন কিছু চায় না ব্যবসায়ীরা। ক্রেতাদের কথা চিন্তা করে এখনো পণ্যের দাম বাড়ায়নি ব্যবসায়ীরা। আমরা এখনো কোনো পণ্যের প্রাইস বাড়াইনি, বিকজ আমরা ভীষণভাবে আশাবাদী, ভীষণভাবে লস হচ্ছে, আমরা অবশ্যই লস দিচ্ছি এবং ভীষণভাবে লস দিচ্ছি এবং আমরা চাবো যেন আমাদের লসের বোঝা থেকে যেন কারখানাগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারি। ওনারা যদি আইডেন্টিফাই করতে পারেন যে কোন সেক্টরে ওনাদের কর আসছে না, তাহলে আমরা এটাও প্রপোজাল দিচ্ছি, স্যার আমাদের থেকে যদি কোনো হেল্প করার থাকে আমরাও হেল্প করব, যেন আপনাদের করের নেটটা বড় হয়, আপনারা যেন আরো বেশি কর কালেক্ট করতে পারেন। এ সময় বাপার সভাপতি এম.এ. হাশেম, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, পার্টেক্স স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানার ওসি আমানুল্লাহ আমান জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতরাতে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে রাজাকে গ্রেফতার করা হয়। রাজার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। গত বছরের 18 জুলাই ও 4 আগস্ট মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জনতার উপর সশস্ত্র হামলা, নাশকতা এবং জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। আদিন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে মাগুরার রসুলপুরে বাড়ি সরিষা 14 চাষ নিয়ে অনুষ্ঠিত হল মাঠ দিবস। তেলজাতীয় ফসলের চাষ সম্প্রসারণ, প্রক্রিয়াজাত ও বাজারজাত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উপপ্রকল্পের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাবুখালী শাখার কৃষি ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আদিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম। আর উপস্থিত ছিলেন আদিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা সজীব আহমেদ প্রিন্স ও মৎস্য কর্মকর্তা সাদা আহমেদ, আদিন মাগুরার মোহাম্মদ উপজেলার এরিয়া ম্যানেজার হারুনুর রশিদ, মোহাম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি অনুপ কুমার রায়। প্রচার হয়ে হইল সরিষার তেলে কোলেস্টেরল বেশি। কোলেস্টেরল বুঝেন? রক্তে চর্বি, রক্তে চর্বি জমায় হইল সয়াবিন তেল, আসলে সরিষার তেল জমায় না। আমরা সবাই মানে সরিষার তেল খাওয়ার অভ্যাস করব। আর সরিষার তেল যেহেতু আমার হাতের নাগালে, সয়াবিন তেল কিন্তু আমার হাতের নাগালে না। সয়াবিন তেলটা হইল আমাদের ডলার দিয়ে কিনতে হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ব্যবসায়িক সম্পর্কের উন্নয়ন ও ট্যুরিজম খাতের বিকাশে আগামী 26 ও 27 এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরের ট্যাম্পা হাইটসে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে 2025। বিশ্বের প্রায় 30 দেশের ব্যবসায়িক প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন অনুষ্ঠানে। বাংলাদেশ থেকে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল অংশ নেবেন এবারের ট্যাম্পা ফেয়ারে এবং তুলে ধরবেন দেশের বাণিজ্যিক সম্ভাবনা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির পরিচালক আতিকুর রহমান। সংস্কার শেষে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানালে যেসব দলের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের গায়ে জ্বর আসে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। দিনাজপুরের বীরগঞ্জের মরিচা ইউনিয়নে কৃষক দলের এক সমাবেশে তিনি মন্তব্য করেন। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে 3 মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
যখনই বিএনপি ভোটের কথা বলে, যে সকল দল জনগণের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তারা ভোটের কথা বললে তাদের গায়ে জ্বর আসে, এক একবার এক এক কায়দায় ভোট করে তারা ক্ষমতায় ছিল। যদি কোনো সরকার অথবা কোনো গোষ্ঠী যারা নিশ্চিত পরাজয় জেনে বাংলাদেশের ভোটের অধিকার আবার হরণ করতে চায়, আমরা বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মীরা, শহীদ জিয়ার সৈনিকেরা অতীতের মতো রাজপথে থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। উদ্বোধন হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের ৪৩তম বার্ষিক অধিবেশন। বোধন সঙ্গীতের মধ্য দিয়ে বিকেলে ধানমন্ডি ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন শিল্পী ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে ফিরে চলো মাটির টানে গীতি আলেখ্য, কবিতা পাঠ, নৃত্য, সম্মেলক সঙ্গীত সহ ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা। ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ৯:৩০টায় সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ও আবৃত্তি এবং বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে প্রতিনিধি সম্মেলন। পরে বাংলাদেশের রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের বাংলাদেশ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনায় পর্দা নামবে দুদিনের এই সম্মেলনের। পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ চট্টগ্রাম পর্বের উত্তেজনাপূর্ণ শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৫ রানের দরকার ছিল খুলনার। এক বল হাতে রেখেই জয় পায় মেহেদী হাসান মিরাজের দল। ৪ উইকেটে ১৫৬ রান তুলে জয় নিশ্চিত করে তারা। মেহেদী হাসান মিরাজ করেন সর্বোচ্চ ৭০ রান। এই জয়ে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৪র্থ স্থানে উঠে এল খুলনা টাইগার্স। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে জর্জ মুন্সির ৩২ বলে ৫৮ রানের ঝড়ে ৯ উইকেটে ১৫২ রানের লড়াকু স্কোর গড়ে সিলেট স্ট্রাইকার্স। ৪৪ রান করেন জাকির হাসান। আগের ৮ ম্যাচের সবগুলোতে জিতে সবার আগে প্লে অফ পর্ব নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি তারা। দুর্বার রাজশাহীর কাছে ২৪ রানে হেরে জয়ের রথ নেমেছে নুরুল হাসান সোহানের দলের। চট্টগ্রামে ১৭১ রানে জয়ের টার্গেটে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি তারা। রায়ান বার্লের স্পিনে ১৪৬ রানেই গুটিয়ে যায় রংপুর। বার্ল ২২ রানে ৪ উইকেট তুলে নিয়ে রংপুরের ধস নামান। এর আগে টস হেরে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন ইয়াসির আলী। এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এলো রাজশাহী। আর ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রংপুর। তারুণের উৎসবের অংশ হিসেবে টঙ্গীতে আয়োজিত ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্টে ছেলেদের রিকার্ভ ইভেন্টে বিকেএসপির সাগর ইসলামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ পুলিশের তামিমুল ইসলাম তামিম। মেয়েদের এই বিভাগে সোনা জিতেছেন বিকেএসপির উমা চিংমারমা। কম্পাউন্ডে ছেলেদের বিভাগে বিমান বাহিনীর হিমু এবং মেয়েদের বিভাগে একই দলের বন্যা আক্তার সোনা জিতেছেন। এবারে টুর্নামেন্টে মোট ৬০ জন প্রতিযোগী অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম। এ সময় আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল এবং সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবায়াত আহমেদ উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আর একবার। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারে, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা 111-এর ইঙ্গিত নাহিদ ইসলাম। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে আসিফ মাহমুদ। 15.5 বছর কারাভোগের পর মুক্তি পেলেন 178 জন সাবেক বিডিআর জওয়ান। কাশিমপুর ও কেরানীগঞ্জে কারা ফটকে স্বজনদের ফুলের শুভেচ্ছা। জুলাই আগস্টের নৃশংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ ফেব্রুয়ারিতে। সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার।
এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অনুসন্ধান করবে দুদক। 380 কোটি টাকা দুর্নীতির অভিযোগে জিয়াউল দম্পতির বিরুদ্ধে মামলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।